দ্য ফুটবল শো এর টাইমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধরনের প্রশ্ন রয়েছে, ধন্যবাদ সবাইকে সব প্রশ্নের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন ওয়ালটন কেবলস প্রেজেন্ট নাইট ইজ আমার ওয়ালটন কেবলস ফুটবল শো এর টাইমে। দ্যাটস ইট। ঠিক আছে, লেটস গো। কি কি ধরনের প্রশ্ন পেয়েছেন? আমি সব অদ্ভুত রকম প্রশ্ন পেয়েছি, আমি অনেক প্রশ্ন পেয়েছি, কিন্তু সবগুলোই খুব কাছাকাছি। মানে এই কারণে যেটা আগে পেয়েছি সেটা নিয়ে ফেলতে হয়েছে। খুবই দুঃখিত যে অনেকগুলো হয়তো বাদও পড়ে গেছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আজকে, শাহিনা আক্তার ভাই সিটি রেকর্ড সেল করেছে এই সিজনে, বাট সেটা নিয়ে কেউ কোনো কথা বলে না। বাট কখনো এখন যদি অনেক স্পেন্ড করে তাহলে আবার কথা শুরু হবে, 115 চার্জ নিয়ে আলাপ শুরু হবে, বাট রেকর্ড সেলস নিয়ে এটা নিয়ে কেউ কিছু বলছে না, হুইচ ইজ ট্রু। মানে প্রাইম এক্সাম্পল কিন্তু ধরেন রদ্রি আপনি যেই টাকা দিয়ে কিনছেন, আপনি রদ্রিরে ব্যবহার করে, মানে শুনতে রদ্রির কাছ থেকে সার্ভিস নিয়ে টিয়ে আপনি এর চেয়ে বেশি দামে বিক্রি করে দিচ্ছেন। রদ্রি একটা প্রফিটেবল ব্যবসা আপনাকে দিছে। এখন এইবার আপনি রদ্রিকে ছাড়া কি করবেন সেটা আলাদা কোয়েশ্চেন, সেটা আলাদা, কিন্তু ব্যবসা তো হইছে আপনার। আবার দেখেন স্যাভিনিওকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ। নিকো গঞ্জালেসকে, মিনি রড্রি যাকে ধরা হচ্ছিল, তাকেও হচ্ছে গিয়ে ছেড়ে দিয়েছেন। ও হিসেবে তো সাইন্ড প্লেয়ারের সংখ্যা তো সিটিতে আসলেই কম। মানে এই যে এই উইন্ডোতে কিন্তু আবার আপনি যদি গেল উইন্টার উইন্ডো ধরেন, তখন কিন্তু তারা আবার বেশ অ্যাক্টিভ ছিল। ধরেন আবার এলিয়ট অ্যান্ডারসনের কথা, এক্স্যাক্টলি উইন্টারে অ্যাক্টিভ ছিল। এলিয়ট অ্যান্ডারসনকে তো 120 না কত দিয়ে কিনলো, তাই না? ওর তো দাম আছে। আবার আপনি এটার কাউন্টার যুক্তি দিতে পারেন যে মর্গান রজার্সকে তো অনেক টাকা দিয়ে কিনছে এই চেলসি, সো ওয়াই নট? এলিয়ট অ্যান্ডারসন তো সেই তুলনায় হয়তো তারও কিছু পটেনশিয়াল থাকতে পারে। এখন সিটির ব্যাপারটা হচ্ছে, সিটি নিয়ে যতবার কথা হবে 115 চার্জ আসবেই। এইটা ওরা এটা ঝুলাই রাখবে, দেখবেন এটা কোনো নিষ্পত্তি হবে না, কিছু হবে না, কিন্তু ইটস আ থিং যেটা দিয়ে বারবার সিটিকে অ্যাটাক করা হবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে সিটি ফ্যানদের জিনিসটা খারাপ লাগে বা কিছু একটা, বাট সিটিকে এই জিনিসটা একটু শোয়ে নিয়ে বেড়াতে হবে, যেহেতু সিটির সূচনাটাই ওইভাবে, মানে উত্থানের ব্যাপারটা, ওটা আস্তে আস্তে সবাই হয়তো মানিয়েও নেবেন অনেক বছর গেলে পরে হয়তো। পিএসজিকেও যেটা শুনতে হয় অনেক সময়। আচ্ছা, নাইমুল ইসলামের প্রশ্ন, ভাই স্যাভিনিও কি টটনহ্যামের শেয়ারটা দিতে পারবে কিনা? মাত্র তো আসলে একটা ম্যাচেই গেল, তাও আবার তিনি স্টার্ট করেন, বদলি হিসেবে নেমেছিলেন, নামার পরেই একটা গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে 20 মিনিট বা 22 মিনিটের মতো সময়ের মধ্যে। স্যাভিনিওকে দেখে মনে হচ্ছে ফ্রেশ, মানে এই চেঞ্জটা স্যাভিনিও ওয়েট করছিল, এক্সপেক্ট করছিল, সেটা যেহেতু এখন হয়েছে, এখন উনি ধরেন প্রেশারলেস ফুটবলটা হয়তো খেলতে পারবেন। হয়তো আমরা একটু এই মিঠু হাসানের প্রশ্নে, মিথুন হাসান, এমি মার্টিনেজ চেলসি রিউমার চলছে, যদি এমন চলে যান চেলসিতে, যদি এমি চলে যান চেলসিতে, তবে কি তিনি নাম্বার 1 গিকে হবেন নাকি? জিকে কালাম, তারও প্রশ্ন, এমিলিয়ানো মার্টিনেজের চেলসিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু আমি জানি না। একটা রিউমার শোনা গেছে, তার এজেন্ট আসলে শুধু চেলসি না, কয়েকটা ক্লাবে যোগাযোগ করছে। আমার তো মনে হয় চেলসি ভালোই হয়, চেলসি ভালো হয় সব দিক থেকে। সানচেজ না, আমি বলি মানে এমি মার্টিনেজ থাকলে, এখন ধরলাম আমি যে এমি মার্টিনেজ চেলসিতে গেলেন, শাবি আলোনসোর ওই বিল্ড আপটা হবে কিনা, নিচ থেকে খেলা বিল্ড আপের, এইটা হচ্ছে একটা কোয়েশ্চেন। আপনি মনে আছে কিনা আমি জানি না, ওয়ার্ল্ড কাপ চলার সময় মার্টিনেজ কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমার পায়ে খেলা আগের চেয়ে ইমপ্রুভ করছে। এইটা যে এই বয়সে এসে এমি মার্টিনেজ আপনার সামনে বলতেছেন, এটা কিন্তু তারা কেউ জিজ্ঞেস করে নাই। সে যে নিজে থেকে প্রেস কনফারেন্সে এসে বলতেছেন, ওয়ার্ল্ড কাপের আগের দিন, ফাইনালের আগের দিন প্রেস কনফারেন্সে আমরা ছিলাম, ওইখানেই তিনি বলতেছিলেন যে তার পায়ে খেলা ইমপ্রুভ হয়েছে। তো সেইটা আসলে কেন বলতে হইল তাকে, এইটা আমার তখন একটু খটকা লাগছিল। আমার মনে হয় তিনি যতবার বড় ক্লাবে যাওয়ার চেষ্টা করেছেন বা সেই ক্লাব থেকে আগ্রহ এসছে, ততবারই জিনিসটা কোনো না কোনো একভাবে হয় নাই, সেটা আর শেষ পর্যন্ত সাকসেসফুল হয় নাই। এবং বড় ক্লাবগুলো তার ব্যাপারে আগ্রহী হলে ওই একটা জায়গাতেই খটকা থাকে, তার গোলকিপিং নিয়ে, মানে গোলকিপারের যেটা বেসিক কাজ, সেটা নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন তোলে নাই, কিন্তু এই প্লেয়িং স্টাইলের সঙ্গে তিনি যাচ্ছেন কিনা গোলকিপার হিসেবে, সেইটা নিয়ে সবসময় একটা প্রশ্ন ছিল। চেলসির ক্ষেত্রেও সেই প্রশ্নটা থাকে। আর সানচেজ যদি থাকা অবস্থায় এমি মার্টিনেজ গেলে, আই উড সে যে এমি মার্টিনেজের নাম্বার 1 হওয়া উচিত। চেলসির এখনের গোলকিপিং এর যে স্কোয়াড বা রোস্টার, সেখানে দেখলে এটা ধারণা করাই যে এমি মার্টিনেজ আসলে তিনি নাম্বার 1 হবেন। আর সানচেজকে নিয়ে আসলে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া, কারণ উনি ধরেন ম্যাচের মাঝখানে এমন মিসও করে ফেলেন যেগুলো আসলে করা উচিত না, রেগুলার যেটা হ্যাঁ করা উচিত না, সো এটা গেলে আসলে খারাপ হবে না। আর চেলসি সিমস লাইক আ গুড ফিট, প্রিমিয়ার লিগে থাকা নট ব্যাড। পরের প্রশ্ন, আহমেদ মিশকাত, উইল ফ্লিক play Rodri in single pivot at Barcelona, deploy Pedri in advance, or
box to box role or Rodri and Pedri play together in a double pivot? Rodri আর Pedri আমার ধারণা ডাবল পিভটে খেলবেন, ডাবল পিভটে স্টার্ট করবেন, কিন্তু ডাবল পিভট হইলেও ওইটা একটা সংকট ডাবল পিভট হবে, 6 আর 8 এর একটা মিশ্রণ হবে যে রদ্রি উইল প্লে অ্যাজ আ সিঙ্গেল পিভট, দেন ওইখানে পেদ্রিরা একটু ফ্রি করে সামনের দিকে দেওয়া, হয়তো আমার মনে হয় এরকম, কিন্তু সেটা ডিপেন্ড করবে যে রদ্রি কতখানি কভার করতে পারতেছেন বা কিছু। বিজয় বড়ুয়া অমিত, তার প্রশ্ন, ভাই আজকে রাতে বার্সেলোনার খেলা টি স্পোর্টসে দেখাবে কিনা? জি স্যার, জি দেখাবে। বার্সেলোনার খেলা, রিয়াল মাদ্রিদের খেলা এবং অন্যান্য ম্যাচগুলো আসলে দেখানোর সবই দেখানো হবে, আনলেস দেয়ার ইজ এ গেম ফ্রম বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ফুটবল টিম, এইটা যদি ক্ল্যাশ খায় সেই ক্ষেত্রে হয়তো অন্যরকম সিদ্ধান্ত আসবে, কিন্তু সেটা আপনারা টাইম টু টাইম জেনে যাবেন। টি স্পোর্টসের ফুটবল পেজটা, টি স্পোর্টস পেজ, এটা ফলো করতে পারেন, ওইখানে সব রকম টাইম স্কেডিউল, টিভি স্কেডিউল দেওয়া থাকে। ফরাদ ইসলামের প্রশ্ন, টি স্পোর্টসকে আন্তরিকভাবে অভিনন্দন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ পেয়েছি, অনেক ধন্যবাদ, অনেকগুলো পেয়েছি, এই সবার জন্য ধন্যবাদ, একজনকে ধন্যবাদ দিলে এটা কিপটেমি হয়ে যাবে। আচ্ছা, এটা মজার প্রশ্ন নেই। SRH Adil, funny question, Italy not being in the World Cup probably hurt Calafiori the most, right? Holland has become so popular and a crush for so many because of his long hair and elegant look. Calafiori is no less either. If Italy were in World Cup, Calafiori would probably have been much more hyped because of his handsome looks. What do you think? বাট গোল স্কোরারের একটা ওরা মনে হয় বেশি থাকে সব সময়, রাইট? গোল স্কোরারের দিকে সবার আকর্ষণটাও আসলে বেশি থাকে। কালাফিওরি তো আসলে স্মার্ট, ড্যাম স্মার্ট, হ্যাঁ, এবং ওই লুকটা কিন্তু ভালোও লাগে। অনেকে তো বলছেন যে হল্যান্ডের গোল ক্ষুধাটা আগের মতো পাওয়া যাবে কিনা, কারণ তারা চুল ছেটে ফেলার পর তাকে আসলে ভালো লাগছে না অনেকের মতেই। না মানে কালাফিওরি থাকলে ওখানে একটা ভালো কম্পিটিশন দিতে পারতো, কিন্তু কালাফিওরি অত হাইলাইটেড নাও হইতে পারতেন। হু নোজ, আবার মানে মানুষের মন বলা যায় না কখন কাকে ভালো লাগে। এমডি জুয়েল রানার প্রশ্ন, ডেডলাইন ডেতে কোনটা দেখলে অবাক হবেন, আলভারেজ টু বার্সা নাকি এনজো টু সিটি? আলভারেজ টু বার্সা যদি শেষ পর্যন্ত এটা সত্য হয়, তাহলে আমার মনে হয় এই ট্রান্সফার উইন্ডোরেই সবচেয়ে বড় সাকসেসফুল হবে। হ্যাঁ, সাকসেসফুল, এটাই হবে সবচেয়ে বড় ঘটনা এবার ট্রান্সফার উইন্ডোতে, যে আলভারেজ, কারণ এতগুলো নাটক হলো, ছাড়বো না ছাড়বো, শেষ পর্যন্ত যদি সেটা সত্য হয়, এটাই আসলে বড় হবে না। আচ্ছা, তাহমিদ রহমান ফাহিম, তিনি বলছেন ট্রেন্টকে খেলাচ্ছে না কেন? আর ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে খেলাবে কিনা এই প্রশ্নটা আমার মনে হয় থেকে যাবে অনেক দিন। যেটা ডামফ্রিজের কাছ থেকে আমরা পাচ্ছি, বা ডুমফ্রিজ যাই বলে না কেন, আমি অবশ্য ডামফ্রিজ বলতে বলতে এত অভ্যস্ত হয়ে গেছে আমার মাথা থেকে ডামফ্রিজ ছড়ে না, ডুমফ্রিজ আর বেরোয় না। ডুমফ্রিজের ক্রসিং আর TAA বা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রসিংয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক। দুজনের তফাৎটা কোন জায়গায়? ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ইজ মোর অফ আ মানে অ্যাটাকিং অপশন, আর ডুমফ্রিজ আপনাকে ডিফেন্সিভ সলিডিটি দেন। ওর ওই যাওয়া এবং আসার যে তড়িৎ যাওয়া আসা, এইটা আপনি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের কাছ থেকে এই প্রোফাইলটা একটু কম পান রাইট ব্যাক হিসেবে। এখন এটা ডিপেন্ড করবে জোসে মরিনোর মন মর্জির উপরে, যেই ম্যাচে তার অ্যাটাককে বেশি সাপোর্ট দরকার। ডুমফ্রিজ স্টিল অ্যাটাকে অনেক সাপোর্ট দেন, উনি মেইনলি আমার কাছে মনে হয় যে উইং ব্যাকের প্রোফাইলটা তার ভেতরে আরও বেশি, সেই জন্য তার যাওয়া আসার যে কি বলে এটাতে, যাওয়া আসার যে নিয়ম শৃঙ্খলা, এইটা আমরা বেশি পরিলক্ষিত হয় চোখে। আর ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ব্যাপারে তো সবসময় এই অভিযোগটা ছিল যে তিনি ডিফেন্সিভলি অত সলিড নন, সেই কারণে ওইটা একটা ঝামেলা। আর আলেকজান্ডার-আর্নল্ডকে আপনি সামনে নিলে বা মিডফিল্ডও কখনো কখনো ইউজ করতে পারেন, তার পাস ডিস্ট্রিবিউশন, তার ক্রসিং, এইটা তো মানে ওয়ার্ল্ড বেস্ট আমার কাছে মনে হয় ফুল ব্যাকের দিক থেকে চিন্তা করলে। সো এইখানে আমার মনে হয় যে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের গেম টাইম পেতে একটু মুশকিল হয়ে যেতে পারে জোসে মরিনোর আন্ডারে, আনলেস খুব খারাপ না করেন ডুমফ্রিজ, ইনজুরিতে না পড়েন। ফার্স্ট চয়েস ডুমফ্রিজ এই হয়ে থাকবে মরিনোর আন্ডারে। এর পরের প্রশ্ন যেটা মাইনাস আসিফুর রহমান, তার মাইনাস, এটা না মজার। আপনারা কি মনে করেন এই সিজনের এল ক্লাসিকো হবে বার্সা এবং আতলেটিকোর? এল ক্লাসিকো কেন? ওই যে ধরেন হচ্ছে দ্বৈরথ, ঠিক আছে, ওইটা যেমন রিয়াল বার্সার দ্বৈরথ তো আছে এল ক্লাসিকো, মানে এটা আর কি উনি অন্যভাবে বুঝেন, এল ক্লাসিকো তো এল ক্লাসিকোই থাকবে। দেখেন এখানে অনেকগুলো মাত্রা আছে, ক্যালোবার বার্সেলোনাকে বাদ করে দিল এই আতলেটিকো চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
এরপর হচ্ছে কি আপনার এই আতলেটিকোর কাছে আপনি রীতিমতো হচ্ছে বারবার চেয়েছেন আলভারেজকে আমাকে দাও দাও দাও, এই আতলেটিকো আপনাকে দিল না। এখনো দেয়নি আর কি, দিতেও পারে। তো ওই আঙ্গিকে এই ম্যাচটা আসলে এখন খুব হাই ভোল্টেজ হয়ে যাবে আর কিনা। ওই ম্যাচে যদি আলভারেজ আতলেতিকোর হয়ে মাঠে নামেন তখন কেমন লাগবে এটা বলো। আবার আলভারেজ যদি বার্সেলোনা বার্সার হয়ে মাঠে হয়ে নামেন, ঠিক আছে, না বার্সার হয়ে মাঠে নামলে মনে করেন হচ্ছে জিনিসটা তো সফট, না আতলেটিকো তো সলভ করা, তখন আতলেতিকো ফ্যানদের রিঅ্যাকশন দেখবেন। হ্যাঁ ফ্যানদের রিঅ্যাকশন, কিন্তু ধরেন হচ্ছে আতলেটিকো বলবে যে ওকে আমরা তো ওকে নিজের ইচ্ছেই তো ছাড়লাম। ওর ইচ্ছা আছে হ্যাঁ। দিচ্ছে আর কি, সো এই জায়গাটা হচ্ছে কি তখন বেশ মজা হবে। মজা হবে। এবং নু ক্যাম্পে মনে করেন যখন আতলেটিকো মানে দুইটাই হিসাব করেন, আমি বলি নু ক্যাম্পে আলভারেজ যখন নামবে, হ্যাঁ, কিন্তু আলভারেজ যদি আলভারেজ থাকুক না থাকুক, আলভারেজ বার্সায় যাক বা আর্সেনালে যাক, যাই হোক না কেন এই ফিক্সারে আলভারেজ আসবেন, তাই না? সেটা নিয়ে এই ফিক্সারের আলোচনা হবে। আচ্ছা, রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদের খেলা কি 20 তারিখ সেপ্টেম্বরে এরকম নয়? আমি ওটা শিডিউলটা আমি দেখিনি। আমার কাছে একটা প্রশ্ন হামজা খান প্রশ্ন করেছেন হামজাকে নিয়ে, ঠিক আছে, হামজাকে দলে নিতে ডার্বির প্রস্তাব, লেস্টার কি ছাড়বে বাংলাদেশি মিডফিল্ডারকে? আমার তো মনে হয় লেস্টার সাথে তার পার্টটা হয়তো বা চুকে যাবে। আমার তো গোটা ট্রান্সফার ধরেই মত হচ্ছে হামজা যত না লেস্টারে আছেন তার চেয়ে বেশি তিনি লেস্টারে নাই। ট্রু। এবং লেস্টারের থেকে নাকি ওই প্ল্যান দেখেন, লেস্টারের লাস্ট ম্যাচটাও কিন্তু হামজা কোনো কিছুতে আসলে স্কোয়াডেই উনি ছিলেন না। তো লেস্টার এখন ওইভাবে গুছিয়ে নিচ্ছে যাদেরকে আমরা ছাড়বো ওদেরকে মাইনাস করেই টিমটাকে এই নতুন কোচ সেট করার প্ল্যান। হামজা ডার্বিতে গেলে তো একটা স্টেপ আপ হয়, হ্যাঁ হিসাব চিন্তা করলে, তাই না? চ্যাম্পিয়নশিপে আপনি যাচ্ছেন, লেস্টার তো এখন মানে অবস্থা আরো বেগতিক। বেগতিক। বাট আপনি দেখেন সাবার ডিলটা যদি হইতো, চ্যাম্পিয়ন্স লিগে লিগ। আচ্ছা পরের প্রশ্ন, জুনাইদ তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল স্কিপ ব্র্যাকেটে দিয়ে এইচএসসি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ, সব সেল, সব তো সেল করলে তো হবে না। আচ্ছা, স্টার্ট বেঞ্চ সেল এন্ড স্কিপ। আমার সেল হচ্ছে নাম্বার 1 কেমিস্ট্রি, কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ। আচ্ছা, স্টার্ট বেঞ্চ সেল এন্ড স্কিপ, মানে সেল হচ্ছে কি আমার সবার আগে কেমিস্ট্রি, এটা নিয়ে নো ডাউট। ওই সময় থাকলে হয়তো বলতাম, হ্যাঁ এইচএসসির সময় থাকলে হয়তো মনে হয় কেমিস্ট্রি বলতাম, বিশেষ করে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। ভাই কিন্তু এখন মনে হয় অন্য কিছু বলতে হবে, এখন এর মধ্যে যা আছে যদি কিছু মাথায় থাকে তাহলে হয়তো ওইটাই আছে মাথায়, ঠিক আছে, আর বাকি তো কিছুই মাথায় নাই। ম্যাথ সেল করে এনি ডে এভরিডে। ম্যাথ আমি স্কিপ, মানে পারো তো পক্ষে আমি যদি চলে যেতে পারতাম সেল আর স্কিপ, স্টার্ট করতাম বায়োলজি বেঞ্চ ফিজিক্স, বেঞ্চ ফিজিক্স, হ্যাঁ, স্টার্ট বায়োলজি। আর বায়োলজি তো আপনার মুখস্থ বিদ্যা একটু বেশি। আমি স্টার্ট করাবো মনে হয় কেমিস্ট্রিকে, বেঞ্চ করাইতে পারি ফিজিক্স, এরপরে বায়োলজি, এরপর ম্যাথ বাতিলের খাতায়। আকিমুল ইসলাম তার প্রশ্ন, এনি ম্যাচআপ ফর হুইচ ইউ উইল হোপিং টু সি ইন ইউসিএল লিগ ফেজ? নট রিয়েলি, আমার কাছে এখন লিগ ফেজের ঝাঁঝটা কম লাগে। আমার কাছে জিনিসগুলো লাস্ট সিজনেই মনে হয়েছে যে একটু প্রেডিক্টেবল, ম্যাচগুলো এন্টারটেইনিং বাট নট রিয়েলি। মানে তবে এটা ভালো লাগে যে আপনার আচ্ছা, বিগ ম্যাচ আতলেতিকো বার্সা খেলা সম্ভব চ্যাম্পিয়ন্স লিগে? আতলেতিকো বার্সা গ্রুপ মানে লিগ ফেজে তো আপনার খেলা সম্ভব না, এক দেশের তো এক দেশে লিগ ফেজে তো আপনার খেলা সম্ভব না আতলেতিকো বার্সা। আমি ধরেন ভাই মানে ম্যান সিটি রিয়াল মাদ্রিদ দেখতে চাই না, এবার তারও দেখতে চাই না। তো দেখতে চাই হচ্ছে যদি বলেন তাহলে বার্সেলোনা ম্যান সিটি খেলা দেখতে চাই, একটা অনেকদিন দেখি না। হ্যাঁ, আমি বার্সা পিএসজি দেখতে চাই। বার্সা পিএসজি তো দেখছেনই কয়েকদিন আগেই, বার্সা মানে গত বছরের আগের বছর। বার্সা পিএসজি আর ভাই আমার আসলে কোনো ফিক্সারের প্রতি তেমন কোনো সহানুভূতি কাজ করছে না এই মুহূর্তে, দুঃখিত। বার্সা পিএসজি আমার কাছে বার্সা পিএসজি। আচ্ছা, রাহাদ একটা প্রশ্ন করেছেন লাইভ থেকে, বলছে নাও আই আন্ডারস্ট্যান্ড ওয়াই পিপল কল দিস রিয়াল মাদ্রিদ শো, দ্য টোন অ্যান্ড দ্য ভয়েস প্রেজেন্টিং আপগ্রেড আ লট ওয়েন টকিং অ্যাবাউট মাদ্রিদ, আই সি দেয়ার এক্সাইটমেন্ট, ইউ আর অ্যাবসলিউটলি রং ব্রাদার, ইউ আর রং ব্রাদার। আরেকজন বলেছেন যে মঙ্গলবারে এসে কেন আমরা ফার্স্টে রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলেছি, কারণ রোববার রাতে খেলা হয়েছে বার্সার,
মানে 1.5 দিন 2 দিন পরে এসে ওই দিনের ম্যাচ নিয়ে কথা বলবো না পরের দিনের প্রিভিউ করবো ভাই, মানে দিস ইজ ভেরি বেসিক, মানে কিছু নিয়ম কানুন থাকে বুঝছেন, মানে এসেই আর যদি বার্সা নিয়ে যে ম্যাচ নিয়ে সেটা নিয়ে 5 মিশালিতে কভার হয় সোমবারে, রোববারের ম্যাচ সোমবারে কভার হয়, মঙ্গলবারের ম্যাচ বুধবারে বা বুধবারের ম্যাচ মঙ্গলবারে, মোস্টলি এরকম ভাবেই এই শো এর ডিজাইন আপনি তাহলে একটা আবেদন করতে পারেন লা লিগার কাছে, আপনারা অথবা একটা অ্যাপ্লিকেশন করেন না, এক্স্যাক্টলি রবি মঙ্গল বৃহস্পতি তো বার্সার ম্যাচগুলো যেন প্রতি শনি সোম বুধে যেন ফেলা হয়, সেটাই, তাহলে তাহলে আপনার মনের আশা পূরণ হবে। আমরা আপনাকে লা লিগার যে মেইল অ্যাড্রেস সেটাও জানিয়ে দিতে পারবো, সমস্যা নাই, যেহেতু টি স্পোর্টস এখন লা লিগা দেখাচ্ছে, আমরা আপনাকে আপনি মেইলটা অবশ্য টি স্পোর্টসে পাঠাতে পারেন, আমরা আপনার মেইল পাঠিয়ে দিব, সমস্যা নেই। এই এতটুকু ঠিক আছে, এর বাইরে আসলে আমাদের আর কি করবো ভাই, আর ভাই কিছু করার নেই ভাই, মানে আপনাকে হেল্প করতে পারলে আসলেই ভালো লাগবে। আকিব মোহাম্মদ চয়ন, তারপর রিফাত ভাইয়ের কাছে তুরস্কের লিগ কেমন লাগে? আচ্ছা, তুরস্কের লিগ আমি কি দেখি নাকি, মানে কেমন লাগবে, আমি তুরস্কের লিগের প্রতি আমার মানে যখন চ্যাম্পিয়ন্স লিগ খেলে তখন দেখি, বা টার্কিশ লিগ আমি ফলো করি না, মানে আমি তো একটা মানুষ, ঠিক আছে। সালার কোনো ম্যাচ কি দেখেছেন? সালার কোনো ম্যাচ আমি দেখিনি, না দেখিনি। নেক্সট, আচ্ছা ওকে, আচ্ছা আমার কাছে একটা অদ্ভুত প্রশ্ন আছে। আহমেদ সাদমান মাহিন তিনি বলছেন স্টার্ট বেন্সেল, লেবু মধু গরম পানি, আদা লং চা, হট চিকেন স্যুপ ডিউরিং আ কোল্ড ফিভার। ভাই আমার জন্যে কোল্ড ফিভার মোল্ড ফিভার লাগবে না, এনি টাইম এনি ডে এভরি ডে আই লাইক অল দিস, হ্যাঁ, অ্যান্ড আই ড্রিঙ্ক এ লট অফ লেবু মধু গরম পানি, আদা লং চা, আবি যাবি হ্যান ত্যান আবি যাবি যা আছে, সো এটা আর হট চিকেন স্যুপ তো হট চিকেন স্যুপ এনি ডে এভরি ডে, আমার কোনোটাই ওটার জন্য কোনো স্পেশাল কিছু লাগবে না। তবে স্টার্ট বেন্সেল ধরেন গরম পানি মধু লেবু ওটা তো মানুষ ঠেকায় ফিরে খায়, এর কি খাইতে কি ভালো লাগে নাকি, চিকেন স্যুপ স্টার্ট করবে আর কি। ভাই মানে রিফাত কিন্তু এর মাঝে হচ্ছে প্রচুর রটি খায়, বা এই যে আদা লেবু, লেবু মধু ধরেন সব জায়গায় তো আর অ্যাভেলেবেল থাকে না, তো আদা দিয়ে মনে করেন আদা লেবু দিয়ে রং চা যেটা আমাদের ভাষায়, ওইটা সে প্রচুর খায়, মানে ধরেন ওর চয়েস লিস্টের ফার্স্ট থাকবে, আপনি ওকে দুধ চা দিবেন একদিকে এটা দিবেন, ও হচ্ছে ওইটাই খাবে। কিন্তু আমার কথা হচ্ছে ধরেন যতক্ষণ মানে অসুস্থ না হলে দেখা যায় ওই লেবু মধু বা আদা লেবু দিয়ে রং চা, তুলসী পাতা সেখানে মিক্স করা, তো এইসব আসলে খাওয়া হয় না অসুস্থ না হলে। পুরোপুরি দুধ চা পার্টি, ঠিক আছে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। আর আমার স্টার্ট হচ্ছে হট চিকেন স্যুপ বা হট, আরে ভাই আমি খাওয়ার পরে আমি বলছি চিকেন স্যুপ স্টাইল, আর আপনার তো হবে, এইটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি, আপনার তো হবেই। আমার কাছে শেষ প্রশ্ন, হাসিবুল ইসলাম তার প্রশ্ন, আসিয়ান কাপের প্রাথমিক স্কোয়াড নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট, আর ক্লাবগুলো যে ফুটবলার ছাড়তে চাচ্ছে না সেটা কতটুকু যৌক্তিক? আচ্ছা, এইখানে একটা মিসকমিউনিকেশন থাকতে পারে, সেটা হচ্ছে আসিয়ান কাপের যে প্রাথমিক স্কোয়াডটা দেখছেন এটা হচ্ছে ক্যাম্পের জন্য, জাতীয় দল যে ক্যাম্পটা শুরু হয়ে গেছে আজ থেকে, সেই ক্যাম্পের জন্য আবাসিক যে ক্যাম্পটা হবে প্রায় 1 মাসের মতো, তো ওটার জন্য হচ্ছে গিয়ে স্কোয়াডটা ডাকা হয়েছে। সেখানে ওইটাও কিন্তু মেনশন করা হয়েছিল বিদেশের লিগে যারা খেলছেন, দ্যাট মিনস এই যে হামজা, সমিত সোম, জায়ান, তাদেরকে ছাড়া এটা করা হয়েছে। তার মানে এই না যে হচ্ছে গিয়ে তারা আসিয়ান কাপের স্কোয়াডে নাই, এটা হচ্ছে লোকাল লিগ যারা খেলেছেন, লোকাল ফুটবলার যারা রয়েছেন তাদেরকে নিয়ে এটা করা হয়েছে। তো ওই জায়গাটার মধ্যে ধরেন থমাস ডুলি তো এমনও না যে লোকাল লিগ আসলে তিনি দেখেছেন একটা মাত্র ম্যাচ, সুতরাং তার যেই স্কোয়াড রেডি করা, তিনি সান মেরিনোর জন্য যেভাবে তিনি তার ধরেন রিসার্চ বুক বা তার নোটবুকে যা ইনফরমেশন ছিল সেখানে নতুন করে কিছুই কিন্তু অ্যাড হয়নি, নতুন করে অ্যাড হয়েছে ফর্ডিজের একটা ম্যাচ কেবলমাত্র, আর কোনো কিছুই সেই জায়গাটায় অ্যাড হয় নাই। ধরেন ফর্ডিজের ওই ম্যাচ শেষে যে আপনি যদি বলেন যে মঞ্জুর রহমান মানিককে তিনি ওই ম্যাচ শেষে কি তাহলে দেখেছেন মানিক আসলে কতক্ষণ খেলো, এটাও না, মানিক কিন্তু এর আগেরটারও আসলে মূল স্কোয়াডে ছিলেন। সো ওই হিসাব করে ডাকা ইব্রাহিমের খেলা তিনি দেখেছেন, ইব্রাহিমের খেলা দেখেই কিন্তু তিনি কল আপ করেছেন, কারণ ন্যাশনাল টিমের লাস্ট স্কোয়াডে তো মোহাম্মদ ইব্রাহিম আসলে ছিল না। এর বাইরে তার কাছে যে ডাটা বেস ছিল সেই ডাটা বেসের ওপরেই তিনি অন্ততই সেপ্টেম্বর অক্টোবরের যে আসিয়ান কাপ আছে সেটার জন্য তিনি ওইখানে সেট করেছেন। এর মাঝখানে লিগটা যদি শুরু হয়ে যায় তখন নতুন করে তার কাছে ডাটা চলে আসবে, ওইগুলোর ফুটেজ তিনি দেখতে পারবেন, তখন হয়তো বা নভেম্বরের সাফে আমরা হয়তো কিছু নিউ ফেস দেখলেও দেখতে পারি। এছাড়া ওই মুখস্থ ওই টিমটাই, যেটাকে সোকল বলা হচ্ছে মুখস্থ, আচ্ছা ওইটাকে রাখা হয়েছে। আমি একটা জিনিস যেটা বুঝিনি সেটা হচ্ছে ধরেন হামজা সমিতরা এই দলে নাই, ঠিক আছে, তো খুবই বোঝা যায় যে এটা অগাস্টের 28 তারিখ থেকে যেহেতু ক্যাম্প শুরু হবে, হামজার এখন পাবো কই, হ্যাঁ 27 আজকে থেকে শুরু হয়েছে, সরি মানে 27 তারিখ থেকে, তো এরপরে মানে এই ক্যাম্পে আপনি তো হামজা সমিতদেরকে পাবেন না, কিন্তু আপনি স্কোয়াডটা কি ডাকতে পারতেন কিনা? এইটা একটা প্রশ্ন হতে পারে
যে ওরা squad-টা- থাকবে কিন্তু আপাতত দলের সঙ্গে এখনই যোগ দিচ্ছে না, এটা পরে আসবে। এইটাকে যার জন্য ওইভাবে দেখেন আপনি, আসিয়ান কাপের ক্যাম্পের স্কোয়াড এটা। হ্যাঁ। বাকি যে আরেকটা নামগুলো জিনিস হচ্ছে যে এই যে ওইখানে add কনফিউশনটা তৈরি হয়, মানে তো মহা কনফিউশন। আমি দেখলাম যে বিএফএফ এর পেজে হাহার সীমা নাই, কিন্তু হ্যাঁ। বিএফএফ এর পেজেই তো তো আপনার বলা ওই আছে। লাইনটাও তো হ্যাঁ, আমি মেনশন জানি। করা তো ছিল। আমরা আসলে এত অস্থির কেন, মানে আমরা ধরে নিচ্ছি কেন যে কেউ নাই, মানে এরকম কেন হচ্ছে, মানে এই অস্থিরতার কারণটা কি বা এটার উৎসটা কই? আমার কথা হচ্ছে দেশের ফুটবলের খবর যদি আমি রাখি তাহলে আধা ক্যাচটা কেন রাখতেছি? আমি কেন জানতেছি না যে আমার যখন ক্যাম্প শুরু হচ্ছে তখন তো হামজা সমিতি থাকবে না, আর উপরে যে পরিষ্কার করে প্রিলিমিনারি লেখা আছে, মানে এত মানে আর তো এর তো সবার বাসায় তো টিচার রাখা সম্ভব না যে বইলা বুঝাবে যে এটা বাই প্রিলিমিনারি, এটা আলাদা, এটা মানে এই অসন্তোষ, এই যে গভীর অসন্তোষ একজনের থেকে দেখি যেটা চেইন বিক্রিয়ার মতো জায়গা, হ্যাঁ, কিছু একটা ঘটলেই মানে এই একটা কইবেন যে আপনি কুতুব, এটা দেখবেন চেইন বিক্রিয়ার মতো এটা জায়গায় কুতুব এরকম আসছে। মানে হাউ ডু ইউ সলভ দিস? এটা তো আজকের ঘটনা না, এটা তো প্রত্যেকবারই একই ঘটনা ঘটে। আর কত, মানে আমি এটা টক্সিসিটি, আমি এটার কোনো মানেই জানি না। লেখা আছে একটা জিনিস যে প্রিলিমিনারি, ভাই পড়েন, আল্লাহর রাস্তে পড়েন, পড়ে একটু বোঝেন, নাইলে ওই জায়গায় যদি পছন্দ না হয় একটা নিউজ ঘাটেন, যে কোনো ওয়েবসাইটের নিউজ ঘাটেন, অথবা কোনো একটা টিভির একটা নিউজ দেখেন, 2-2.5 মিনিট লাগে নিউজ দেখতে, ওটা দেখে আগে নিজেরে করেন, আগে নিজে বুঝি এরপর একটা মন্তব্য হ্যাঁ, করি। এরপর একটা মন্তব্য করি, মানে আগের থেকে নাই কি হবে আমার। আর ক্লাবগুলো এটা কি যে ভাই? ফুটবলার ছাড়তে চাচ্ছে না সেটা কতটুকু যৌক্তিক আছে? এখানে হচ্ছে কি, ওই সকাল 11টা থেকে আপনারা যখন এটা দেখছেন তখন ততক্ষণে আসলে প্লেয়াররা ক্যাম্পে জয়েন করে ফেলেছে, এবং আমার কাছে যতটুকু তথ্য আছে যে 2টা ক্লাব যারা আসলে ছাড়তে চাচ্ছে না তারাও ডিসিশন নিয়েছে যে আজকে রাতের বেলা তারা ছেড়ে দিবে। কারণ হচ্ছে আপনার ক্লাবগুলোকে তো চিঠি দেওয়া হয়নি। হ্যাঁ, এখন বিএফএফ বলতে পারে যে তুমি তো হচ্ছে কি এখনো দল বদলেই সাবমিট করো নাই, আবার মোহামেডান তখন বলতে পারে আমি তো আমার দল বদল আমি তোমার প্রথম ধাপের মধ্যেই আমি সাবমিট করে ফেলেছি, তাহলে আমার ক্লাবের যে 9 জন ডাক পেয়েছে তাদেরকে ছাড়ার জন্য তুমি কেন আমাকে চিঠি দাও নাই? দ্যাটস ইট ভাই, এটা মানে সলভেবল, কিন্তু এটা কতদিন সলভেবল এটাও আমার কোয়েশ্চেন। মোহামেডান ফুল ফেজে আপনার প্রি সিজন স্টার্ট করবে, ধরেন আপনার এখন তো হচ্ছে গিয়ে প্ল্যান 18 তারিখ থেকে আপনি লিগ শুরু করবেন, সেটা করলে আপনি কি এই প্লেয়ারকে একদম শুরুর দিকে ছাড়বেনই না? সো এইখানেও কিন্তু অনেকগুলো যদি কিন্তু রয়েছে, সেটা নিয়েই ওই লাস্ট যখন এক্সকো মিটিংটা হয়েছে সেখানে প্রশ্ন ছিল এটা কি আপনারা ভেবেছেন কিনা, তখন যেটা বলা হলো যে এটা ভাববো, আমরা কথা বলবো ক্লাবগুলোর সাথে সবাই মিলে একসাথে। কিন্তু বাংলাদেশের ফুটবলে সবাই মানে মেলাটাই আসলে হয় না, এটাই হচ্ছে প্রবলেম। এবং কত সিদ্ধান্ত কত জায়গায় কতভাবে চেঞ্জ হয়ে যায় সেটাও তো হচ্ছে। হামজা কেন নাই দলে? হামজা কেন নাই দলে? এইটা খুব বাজে একটা কাজ করছে, এটা মানে কি কোচ আনছেন, এটা মানতেই পারলাম না। তবে ভাই আর একটা কথা বলে দিই, ওই দিন থমাস ডুলির একটা স্টেটমেন্ট, সেটা কি গার্ডিয়ানে ছিল নাকি বাংলাদেশে ছিল, বাংলাদেশে কোনো একটা গণমাধ্যমে, সেটা আমার খুব ভালো লেগেছে। আর্জেন্টিনা না 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 না, থমাস ডুলি একটা জিনিস বলেছেন যে দেখেন আপনি যখন হচ্ছে গিয়ে একজন ফরেন ফুটবলার, মানে অন্য দেশে যে খেলে, ফরেন ফুটবলার মিনস ফরেন লিগে যে খেলে, হ্যাঁ, তার মানটা আগে দেখে বাংলাদেশে আনা উচিত। না হলে কি হয়, আপনি একটা ফুটবলারকে আনার পেছনে যদি $3-4 হাজার খরচ করেন, এই টাকাটা আপনি ধরেন বছরে যদি এরকম আপনার 4টা-5টা হয় তাহলে ধরেন $20,000, এই টাকাটা তো আপনি ডেভেলপমেন্টে খরচ করলে ভালো হতো। মানে উনি ওই জিনিসটা বুঝিয়েছেন যে বাইরের প্রোফাইল থাকলেই যে কেউ হচ্ছে গিয়ে আসলে ন্যাশনাল টিমের জন্য হয়ে যাবে, ইজিলি অ্যাক্সেসেবল হয়ে যাবে, জিনিসটা আসলে এমন না, উনি এটা আসলে চান না। তো প্লেয়ার তো দেখে বোঝা যায়, ওই প্লেয়ারের 3-4 হাজার খরচ করে, এবং বলছেন যে আপনি হুট করে ধরেন বাইরের কারোর একটা ফ্রি কিক দেখে আপনি যদি বলছেন ওয়াও কি চমৎকার ফ্রি কিক, নাই মানে উনি ওই পরিকল্পনাটার সাথে বলেছেন, যে কারণে কিন্তু বিএফএফ প্রেসিডেন্ট আবার বলছেন যে স্কাউটিং টিম, এক্স্যাক্টলি, তো ওইটার স্কাউটিং টিম, হ্যাঁ ওইটার ইফেক্টটা আসলে ওই জায়গাটা খরচ করবেন না, আপনি আসলে খরচ করবেন 1,000 টাকা, একজনকে পাঠাবেন যে সে খেলা দেখবে, দেখে চলে আসবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ।